কোন চ্যাপ্টার? রিলে। ঠিক আছে, রিলে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সো আজকে যে টপিকসগুলো আমরা কভার করব ইনশাআল্লাহ, হোয়াট ইজ রিলে, দ্য ফাংশন অফ প্রোটেক্টিভ রিলেজ, রিলের কাজটা কি, ক্লাসিফিকেশন অফ প্রোটেক্টিভ রিলেজ, রিলে কয় ধরনের আমরা ইউজ করি সিস্টেমে, সিলেকশন অফ প্রোটেক্টিভ জোনস অফ এ পাওয়ার সিস্টেম, পাওয়ার সিস্টেমে কিভাবে আমরা জোনসগুলোকে সিলেকশন করি, অ্যাডভান্টেজেস অফ ওভারল্যাপিং জোন, আর দ্য নেসেসিটি অফ হ্যাভিং মোর প্রোটেক্টিভ জোন, জোন বেশি থাকার অ্যাডভান্টেজগুলো কি সেই জিনিসগুলো আমরা দেখবো আজকে। সো আমরা স্টার্ট করি। সো রিলেটা কি, আমরা অলরেডি ল্যাবের মধ্যে দেখে এসেছি যে রিলে কি জিনিস এবং কিভাবে অপারেট করে। সো রিলের ভিতরে কি থাকে, রিলের ভিতরে দুই ধরনের কন্ট্যাক্ট থাকে আমরা জানি, একটা কি নর্মালি ওপেন কন্ট্যাক্ট, আরেকটা হচ্ছে নর্মালি ক্লোজড কন্ট্যাক্ট। নর্মালি ওপেন কন্ট্যাক্ট এর মানেটা কি, নর্মালি ওপেন কন্ট্যাক্ট মানে হচ্ছে হেলদি কন্ডিশনে এর অবস্থাটা, এর স্ট্যাটাসটা কি, এটাকে আমরা বলি নর্মাল অবস্থা। সো নর্মালি ওপেন মানে হচ্ছে হেলদি অবস্থায় সে তার কন্ট্যাক্টটা ওপেন অবস্থায় আছে, নর্মালি ক্লোজ মানে হেলদি অবস্থায় তার কন্ট্যাক্টটা ক্লোজ অবস্থায় আছে। কিন্তু যখন অ্যাবনর্মাল কন্ডিশন ফর্মেশন হবে, অ্যাবনর্মাল কন্ডিশন ফর্মেশন হওয়ার সাথে সাথে তার কন্ট্যাক্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। সো এই জন্য এটাকে আমরা বলি কি একটা কন্ডিশনাল সুইচ। কন্ডিশনাল সুইচ, কন্ডিশনাল মানে এটা একটা কন্ডিশনের উপরে বেস করে তার কন্ট্যাক্টটা চেঞ্জ হবে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা অবশ্যই হবে একটা অ্যাবনর্মাল অপারেটিং কন্ডিশন। অ্যাবনর্মাল অপারেটিং কন্ডিশন মানে অ্যাবনর্মাল অপারেটিং কন্ডিশন হতে পারে ওভার ভোল্টেজ, ওভার কারেন্ট, আন্ডার ভোল্টেজ, আন্ডার কারেন্ট, ওভার ফ্রিকোয়েন্সি, আন্ডার ফ্রিকোয়েন্সি। সো ডিফারেন্ট টাইপস অফ অ্যাবনর্মাল কন্ডিশন সিস্টেমে অ্যারাইজ করতে পারে। সো যখনই সে অ্যাবনর্মাল কন্ডিশনটা সেন্স করবে, অ্যাবনর্মাল কন্ডিশন সেন্স করার সাথে সাথে তার কন্ট্যাক্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ ওপেন কন্ট্যাক্ট থাকলে, নর্মালি ওপেন কন্ট্যাক্ট থাকলে সেটা ক্লোজ হয়ে যাবে, আর যদি ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাহলে এটা ওপেন হয়ে যাবে। সো সেটাকে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি, এটা একটা কন্ডিশনাল সুইচ। এবং এটার কিছু প্যারামিটার থাকবে। প্যারামিটার থাকবে মানে আমাদের যদি ফর এক্সাম্পল একটা ওভার কারেন্ট রিলে কনসিডার করি, ওভার কারেন্ট রিলে মানে কি, যে রিলেটা ওভার কারেন্ট সেন্স করে অপারেট করবে। তার মানে আমি একটা রিলের, ফর এক্সাম্পল একটা রিলের ধরো বললাম যে আমি 5 অ্যাম্পিয়ারের রিলে, তার পিক আপ সেটিংস হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এর মানে কি, যে 5 অ্যাম্পিয়ার কারেন্ট যদি তার ভিতর দিয়ে ফ্লো হয় তাহলে তার কন্ট্যাক্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে ওপেন কন্ট্যাক্ট থাকলে ক্লোজ হয়ে যাবে, আর যদি ক্লোজ কন্ট্যাক্ট থাকে তাহলে এটা ওপেন হয়ে যাবে। তার মানে এই যে প্যারামিটার, এই প্যারামিটার তার মানে কি সেট করতে হবে, তার কারেন্ট সেট করতে হতে পারে, যে কারেন্ট কত কারেন্টে সে অপারেট করবে, সে 5 অ্যাম্পিয়ারে অপারেট করবে নাকি 10 অ্যাম্পিয়ারে অপারেট করবে। সো এটা একটা সেটিংস হতে পারে। অথবা আরেকটা সেটিংস আছে, সেটাকে আমরা বলি টাইম সেটিংস। তার দুই ধরনের সেটিংস থাকে ওভার কারেন্ট রিলেটেড, একটাকে আমরা বলি কারেন্ট সেটিংস, আরেকটাকে আমরা বলি টাইম সেটিংস। কারেন্ট সেটিংসটা মানে কত কারেন্টে সে অপারেট করবে, আর টাইম সেটিংসটা মানে কত সময় পরে অপারেট করবে। ফর এক্সাম্পল যদি ওভারলোড কারেন্ট হয়, ওভারলোড কারেন্ট যেহেতু ফল্ট না, এ কারণে ওভারলোডের ক্ষেত্রে আমরা কি করি, একটু ডিলে দিই। ঠিক আছে, সো সেখানে আমাদের একটা টাইম সেটিংস আসবে। কিন্তু যদি যখন শর্ট সার্কিট কারেন্ট আসবে তখন কিন্তু আমরা কোনো ডিলে দিব না, সিস্টেমে কোনো ডিলে দিব না। তার মানে কি, এটা ইনস্ট্যান্টেনিয়াস অপারেশন হবে। তার মানে আমাদের ওভার কারেন্টের ক্ষেত্রে আমাদের কিছুটা ডিলে দিতে পারি, কিন্তু শর্ট সার্কিট কন্ডিশনে আমরা কখনো ডিলে দিব না। তার মানে আমাদের এই প্যারামিটারগুলো সেট করে দিতে হবে, এই রিলেকে সেট করে দিতে হবে, অর্থাৎ কত কারেন্ট বা কত সময় পরে সে অপারেট করবে সেই জিনিসগুলো সেট করে দিতে হবে। আচ্ছা, এবং যেটা বললাম যে এর ভিতরে কিছু নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট থাকবে। যখন এই কন্ডিশনটা মিট করবে, এই প্যারামিটার সেটিংসটা যখন মিট করবে তখন কি হবে, তার কন্ট্যাক্ট পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা নর্মালি ওপেন কন্ট্যাক্টের সিম্বল, এটা হচ্ছে নর্মালি ওপেন অবস্থা, আর এটা হচ্ছে গিয়ে নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। ঠিক আছে, এটার সিম্বল হচ্ছে এরকম। সো এখানে ওপেনটা শর্ট করে দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে কি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট। সো যখন কন্ডিশনটা মিট করবে তখন এই স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ ওপেন কন্ট্যাক্ট থাকলে এটা ক্লোজ হয়ে যাবে, আর এটা যেহেতু ক্লোজ কন্ট্যাক্ট এটা ওপেন হয়ে যাবে। তো এ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। রেসপন্স করো। নয় স্যার। আচ্ছা, সো এর পরের টপিকস আমরা চলে যাই, দ্য ফাংশন অফ প্রোটেক্টিভ রিলে। রিলের কাজটা কি, আমাদের মেইন কাজটা কি।
দ্য ফাংশন অফ দ্য প্রোটেক্টিভ রিলেইং ইজ টু ডিটেক্ট এনি অ্যাবনর্মাল কন্ডিশন, যেটা বললাম যে কোনো ধরনের অ্যাবনর্মাল কন্ডিশন সে ডিটেক্ট করবে, সিস্টেমের মধ্যে যে কোনো ধরনের অ্যাবনর্মালিটিস সে ডিটেক্ট করবে। ডিটেক্ট করে কি করবে সে, and to isolate the faulty section or element from the system as quickly as possible, এবং সে কি করবে সিস্টেমটাকে যে জায়গায় ফল্ট হয়েছে সেই পোর্শনটাকে সিস্টেম থেকে আইসোলেট করবে। তার মানে দুইটা কাজ, একটা হচ্ছে কি সে কি অ্যাবনর্মাল কন্ডিশনটাকে সেন্স করবে। এখন সেন্স করবে কিভাবে, আমরা জানি যে রিলের সেন্সর হিসেবে আমরা কি ইউজ করি, সিটি অ্যান্ড পিটি, কারেন্ট এবং ভোল্টেজটাকে মেজার করার জন্য এবং সেন্স করার জন্য আমরা সিটিপিটি ইউজ করি। তার মানে রিলে সেন্স করবে সিটি বা পিটির থ্রুতে, সেন্স করে সে সিস্টেমটাকে আইসোলেট করবে। যখন ফল্টি কন্ডিশন অ্যারাইজ করবে তখন সিস্টেমটাকে সে আইসোলেট করবে। এখন আইসোলেট তো সে নিজে নিজে করতে পারবে না, সে আইসোলেট করার জন্য সে কি করবে, একটা সিগনাল কাকে দিবে, সার্কিট ব্রেকারকে দিবে। একটা সিগনাল যখন সার্কিট ব্রেকারকে দিবে, সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলকে যখন এনার্জাইজ করবে, সাথে সাথে সার্কিট ব্রেকার ওপেন হয়ে যাবে। তার মানে তার কাজ হচ্ছে অ্যাবনর্মাল কন্ডিশন সেন্স করা, এবং সার্কিট ব্রেকারকে যখন অ্যাবনর্মাল কন্ডিশনটা সেন্স করবে সাথে সাথে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিবে। সো সার্কিট ব্রেকার সে সিস্টেমটাকে ফল্টি সেকশনটাকে সিস্টেম থেকে আইসোলেট করে দিবে। সো তার ফলে কি হবে, দিস হেল্পস টু লিমিট দ্য ড্যামেজ অফ দ্য ফল্টি সেকশন অর এলিমেন্ট অ্যান্ড কিপ দ্য রেস্ট অফ দ্য সিস্টেম আনডিস্টার্ব। তো তার ফলে এই যত দ্রুত সে অপারেট করবে তত কি হবে, ড্যামেজের পরিমাণটা কমে যাবে, ড্যামেজটা কম হবে। আমরা জানি যে শর্ট সার্কিট কারেন্টের ভ্যালুটা অনেক হাই থাকে। সো আইএস স্কোর লস বা হিট, এই হিটটা ড্যামেজ আকারে ইকুইপমেন্টের মধ্যে ডেভেলপ করবে। সো যত বেশি হিট হবে, যত সময় ধরে হিটটা ডেভেলপ করবে, তত আমাদের ইকুইপমেন্টটা ড্যামেজ হতে থাকবে। সো ড্যামেজটা যাতে কম হয়, কম সময়ের মধ্যে আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকারটাকে সিগন্যাল দিতে হবে যাতে করে সার্কিট ব্রেকারটা খুব দ্রুত ফল্টি পার্টটাকে সিস্টেম থেকে আইসোলেট করে ফেলে। ঠিক আছে, অ্যান্ড টু কিপ দ্য রেস্ট অফ দ্য সিস্টেম আনডিস্টার্ব, অর্থাৎ যে জায়গায় ফল্ট হচ্ছে শুধুমাত্র ফল্টি পোর্শনটাকে আইসোলেট করব, আর রেস্ট অফ দ্য সিস্টেম যেখানে ফল্ট হয় নাই সেটাতে কোনো ডিস্টারবেন্স থাকতে পারবে না। ঠিক আছে, বাকি সেকশনে কোনো ডিস্টারবেন্স আসবে না। অর্থাৎ তোমাদের বাসায় যদি 5-6টা রুম থাকে, যে রুমে ফল্ট হচ্ছে আমরা কি চাই, যে রুমে ফল্ট হবে শুধুমাত্র সেই রুমটাকে আইসোলেট করব, বাকি যে রুমগুলো থাকে সেটাতে যেন এই ফল্টের কারণে কোনো এফেক্ট না আসে। সো এটাকেই আমরা বলতেছি রিলে প্রাইমারি ফাংশন। এটা হচ্ছে গিয়ে রিলে প্রাইমারি ফাংশন। So the relaying equipment is aided in this task by circuit breaker that can capable of disconnecting the faulty element when they are called to do so by relaying equipment. তার মানে আমি যেটা বললাম যে রিলে তো একা একা ফল্ট কারেন্টটাকে আইসোলেট করতে পারবে না, এই রিলের সাথে অ্যাডিশনাল কি লাগবে, আমাদের একটা সার্কিট ব্রেকার লাগবে। এই সার্কিট ব্রেকারের ট্রিপ কয়েলটা রিলে নর্মালি ওপেন কন্ট্যাক্টের সাথে আমাদের কানেক্টেড থাকতে হয়। অর্থাৎ যখন এই সার্কিট ব্রেকারটা ট্রিপ কয়েলটা এনার্জাইজড হবে, সাথে সাথে সে কী করবে, ফল্ট কারেন্টটা আইসোলেট করে ফেলবে। তার মানে এটার সাথে অ্যাডিশনাল আমার কি লাগবে, একটা সার্কিট ব্রেকার লাগবে। এটা হচ্ছে কি আমাদের রিলের প্রাইমারি ফাংশন। আচ্ছা, সেকেন্ডারি ফাংশনটা কি, সেকেন্ডারি ফাংশনটা হচ্ছে গিয়ে is to provide an indication of location of fault and type of failure which is helpful for maintenance people. এবং সে কি করবে, রিলের সেকেন্ডারি যে ফাংশনটা সেটা হচ্ছে সে একটা ইন্ডিকেশন দিবে। কিসের ইন্ডিকেশন, যে ফলটা কোথায় হয়েছে, কত দূরে হয়েছে, ঠিক আছে, কাছে হয়েছে না দূরে হয়েছে, ফল্টের লোকেশনটাকে সে ডিটেক্ট করবে। এবং কি টাইপের ফল্ট হয়েছে, এটা কি লাইন টু লাইন ফল্ট না লাইন টু গ্রাউন্ড ফল্ট, নাকি এটা ওভার ভোল্টেজ না আন্ডার ভোল্টেজ, বাট কি ধরনের ফল্ট সে সেটা ডিটেক্ট করবে। এবং ফলটা কাছে হয়েছে নাকি দূরে হয়েছে সে সেটা বলে দিবে, যার ফলে যারা মেনটেনেন্সে থাকবে তাদের জন্য যেন হেল্পফুল হয়, যে ফল্টটাকে গিয়ে খুব দ্রুত রিমুভ করতে পারে। আমাদের সার্কিট ব্রেকার ফর এক্সাম্পল একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হচ্ছে, তার মানে রিলে ডিটেক্ট করলো, ডিটেক্ট করার পরে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দিল, সার্কিট ব্রেকার অপারেট করলো। সার্কিট ব্রেকার অপারেট করলে ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে, কিন্তু ফল্টটা তো সিস্টেম থেকে রিমুভ হবে না যতক্ষণ না পর্যন্ত আমরা লাইনটাকে গ্রাউন্ডের থেকে ডিসকানেক্ট করতেছি, ততক্ষণ পর্যন্ত তো ফল্টটা রিমুভ হবে না। ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হবে সার্কিট ব্রেকার অপারেট করলে, কিন্তু ফল্টটা তো রিমুভ হচ্ছে না। সো আমাদের মেনটেনেন্সে যারা থাকবে, মেনটেনেন্স পিপল যারা থাকবে তাদেরকে একটা ইন্ডিকেশন দিতে হবে যে ফল্টটা কোথায় হয়েছে এবং কী টাইপের ফল্ট হয়েছে, যার ফলে তারা গিয়ে ফিজিক্যালি গিয়ে সেই জায়গাটা চেক করে ফল্টটাকে সিস্টেম থেকে রিমুভ করতে পারে। রিমুভ করার পরে তারপরে আমরা সার্কিট ব্রেকারটাকে আবার রিকানেক্ট করতে পারবো। সো এই দুইটা কাজ, একটা কাজ কি ফল্টটাকে ডিটেক্ট করে সার্কিট ব্রেকারকে সিগন্যাল দেওয়া, আর আরেকটা কাজ কি সেকেন্ডারি ফাংশনটা একটা ইন্ডিকেশন দেওয়া যে ফল্টটা কোথায় হয়েছে এবং কী টাইপের ফল্ট হয়েছে সে সেটাকে বলে দিবে, যার ফলে যারা মেনটেনেন্সে থাকবে খুব দ্রুত তারা গিয়ে সে ফল্টটাকে সিস্টেম থেকে রিমুভ করতে পারে। সো ফাংশনগুলো কি বোঝা গেছে?
জি স্যার। আচ্ছা, ক্লাসিফিকেশন অফ প্রোটেক্টিভ রিলেজ। আমরা রিলেকে দুইভাবে ক্লাসিফাই করতে পারি। এক নাম্বার হচ্ছে কি প্রাইমারি রিলে, আর একটা হচ্ছে ব্যাকআপ রিলে। প্রাইমারি রিলে মানে হচ্ছে কি যে রিলেটা ফার্স্ট প্রথমে ফল্ট হলে প্রথমে কাজ করবে সেই রিলেটাকে আমরা বলতেছি প্রাইমারি রিলে। এটাকে আমরা বলি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। ঠিক আছে, প্রথমে যে রিলেটা কাজ করবে, প্রথম যে রিলেটা কাজ করবে সেটাকে আমরা বলি প্রাইমারি রিলে। সো দিস রিলে অপারেট ফার্স্ট ওয়েন এনি ফল্ট অকার্স। যখনই ফল্ট হবে তখনই প্রাইমারি রিলে কাজ করবে। আচ্ছা, এখন যদি কোনো কারণে প্রাইমারি রিলে ফেল করে, প্রাইমারি রিলে কাজ করলো না, অনেক ধরনের প্রবলেম থাকতে পারে। সো এই প্রবলেমগুলো কি আমরা পরে ডিসকাস করতেছি। যে কোনো কারণে প্রাইমারি রিলে ফেল করলো, অর্থাৎ অপারেট করলো না, ফল্ট হয়েছে সিস্টেমে, কিন্তু ফল্ট হওয়ার পরে প্রাইমারি রিলে কাজ করলো না, তাহলে তো আমরা চাই না যেন যেন ফল্টটা সিস্টেমের মধ্যে দিয়ে ফ্লো হোক, ফল্ট কারেন্টটা সিস্টেমের ভিতর দিয়ে ফ্লো হোক, এটা তো আমরা চাই না। সো এই জন্য আমাদের কি করতে হবে, এটার সাথে অ্যাডিশনাল একটা ব্যাকআপ রিলে থাকতে হবে, যে যদি কোনো কারণে প্রাইমারি রিলে ফেল করে তাহলে যেন আমার ব্যাকআপ রিলেটা কাজ করে। সো দিস ফাংশন অফ দিস রিলে অপারেট অনলি ওয়েন দ্য প্রাইমারি রিলে ফেলস টু অপারেট। তার মানে আমাদের সিস্টেমে দুই ধরনের রিলে থাকতে পারে, মনে রাখতে হবে। একটা হচ্ছে কি প্রাইমারি রিলে, যেটা প্রথমে কাজ করার কথা, যদি কোনো কারণে প্রাইমারি রিলে ফেল করে তাহলে আমাদের সেকেন্ড যে রিলেটা থাকবে, অর্থাৎ ব্যাকআপে যে রিলেটা থাকবে সেই রিলেটা কাজ করবে। সো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে প্রাইমারি রিলে কেন ফেল করবে, ঠিক আছে, এটা একটা কোশ্চেন। আর ব্যাকআপ রিলে আমরা কিভাবে কানেক্ট করি। আচ্ছা, এখন এখানে একটু খেয়াল করে দেখি যে এই যে একটা সিস্টেম, একটা ওয়ান লাইন ডায়াগ্রাম দিয়ে আমি দেখাচ্ছি। এই সিস্টেমের মধ্যে আমরা দেখাতে পাচ্ছি এটা একটা রেডিয়াল ফিডার। রেডিয়াল ফিডার মানে কি, যে ফিডারে পাওয়ার ফ্লো হয় শুধুমাত্র এক ডিরেকশন থেকে, অর্থাৎ জেনারেটিং সাইড থেকে আমাদের লোডের দিকে পাওয়ারটা ফ্লো হবে। সো এখানে আমাদের তিনটা লোকেশন আমরা দেখাচ্ছি। এই এ টু বি একটা লোকেশন, বি টু সি একটা লোকেশন, এবং সি এর পরের থেকে আরেকটা লোকেশন। এখানে তিনটা লোকেশন দেখানো হচ্ছে। এ টু বি হচ্ছে গিয়ে আমাদের একটা ট্রান্সমিশন লাইন, বি টু সি হচ্ছে আরেকটা ট্রান্সমিশন লাইন, এবং সি এর পরে আরেকটা ট্রান্সমিশন লাইন। সো প্রত্যেকটা ট্রান্সমিশন লাইনের প্রোটেকশনের জন্য আমরা এখানে একটা রিলে ইউজ করছি। যেমন এই সি এর ট্রান্সমিশন লাইন, সি এর পরে যে ট্রান্সমিশন লাইন সেটা প্রোটেকশনের জন্য আমরা এখানে R3 রিলে ইউজ করছি। বি এর যে ট্রান্সমিশন লাইন সেটা প্রোটেকশনের জন্য R2, এবং এর ট্রান্সমিশন লাইনটাকে প্রোটেকশনের জন্য R1 রিলে ইউজ করছি। কারণ রিলে তো শুধুমাত্র একা একা অপারেট করতে পারে না, এটার সাথে আমাদের কি লাগে, সার্কিট ব্রেকার লাগে, সিটি লাগে, পিটি লাগে। সো এগুলো এখানে দেখানো হয়নি, শুধু সার্কিট ব্রেকারটা এখানে দেখানো হচ্ছে। যে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সমস্ত সার্কিট ব্রেকার, এগুলো সব সার্কিট ব্রেকার। ঠিক আছে, তার মানে এই সার্কিট ব্রেকারটাকে অপারেট করাবে R1 রিলে, এই সার্কিট ব্রেকারকে অপারেট করাবে R2 রিলে, এবং এই সার্কিট ব্রেকারকে অপারেট করাবে R3 রিলে। সো ফর এক্সাম্পল এইখানে R1, R2, R3 সবগুলোকে আমরা বলতেছি ওভার কারেন্ট রিলে, অর্থাৎ যে রিলেটা ওভার কারেন্ট সেন্স করে অপারেট করবে, শুধুমাত্র ওভার কারেন্ট সেন্স করে অপারেট করবে, সেটাকে আমরা বলতেছি ওভার কারেন্ট রিলে। তার মানে R1, R2, R3 এগুলো হচ্ছে এখানে সমস্তই ওভার কারেন্ট রিলে। সো যদি ফল্ট এখন কে লোকেশনে হয়, খেয়াল করে দেখো কে লোকেশন কোনটা, একদম সবার সব থেকে দূরে, অর্থাৎ সব থেকে দূরে মানে জেনারেটিং সাইড থেকে সবচেয়ে দূরের লোকেশনটাই হচ্ছে গিয়ে কে। এই লোকেশনে যদি ফল্ট হয় তাহলে আমরা চাই কোন রিলে অপারেট করুক, বলো। R3। R3 রিলে অপারেট করুক, কেন, কারণ আমাদের জেনারেটিং সাইড থেকে আমাদের যখন সবচেয়ে দূরে ফল্ট হবে কে লোকেশনে, আমরা চাবো শুধুমাত্র ফল্টি পোর্শনটা যেন সিস্টেম থেকে আইসোলেট হয়ে যায়। খেয়াল করে দেখো এখানে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা যাচ্ছে কিন্তু সবগুলো রিলের ভিতর দিয়েই, R1 রিলের ভিতর দিয়েও যাবে, R2 রিলের ভিতর দিয়েও যাবে, R3 রিলের ভিতর দিয়েও যাবে। কিন্তু আমরা চাই কি, যে শুধুমাত্র যে জায়গায় ফল্ট হচ্ছে শুধুমাত্র ফল্টি পার্টটা যেন সিস্টেম থেকে আইসোলেট হয়ে যায়। তার মানে R3 যদি অপারেট করে, অর্থাৎ R3 অপারেট করলেই R3 সাথে যে ব্রেকারটা আছে এই ব্রেকারটা কাজ করবে, আর এই ব্রেকারটা কাজ করলেই কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা ফ্লো করাটা বন্ধ হয়ে যাবে। সো আমাদের রেস্ট অফ দ্য সিস্টেম যেটা আছে, রেস্ট অফ দ্য সিস্টেম বলতে আমাদের কতটুকু সিস্টেম বুঝাচ্ছি, এই যে বাকি যে সিস্টেমটা, এই যে বাকি এই পোর্শনটা, এই পোর্শনটা কিন্তু লাইভ থাকবে। ঠিক আছে, এই R3 রিলে যদি অপারেট করে তাহলে এই ব্রেকারটা, এখানে যে ব্রেকারটা আছে এই ব্রেকারটা শুধুমাত্র অপারেট করবে, তার মানে এই দিক দিয়ে কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে, কিন্তু এই পোর্শনটা কিন্তু লাইভ থাকবে। অর্থাৎ এই পোর্শনে যে কনজিউমারগুলো কানেক্টেড থাকবে এই কনজিউমারগুলো কিন্তু সাপ্লাই কন্টিনিউটিটা প্রেজেন্ট থাকবে, এখানে কিন্তু কোনো ইন্টারাপশন আসবে না। ঠিক আছে, শুধুমাত্র R3 রিলে যদি অপারেট করে। তার মানে আমরা চাচ্ছি কি, যেহেতু এখানে সবগুলোই ওভার কারেন্ট রিলে, তার মানে R3, R2, R1 এই তিনটেই যেহেতু ওভার কারেন্ট রিলে,
এবং সবচেয়ে দূরে যদি ফল্ট হয় আমরা চাচ্ছি কোন রিলে অপারেট করুক, R3। তাহলে আমরা বলতে পারি যে ওভারকারেন্ট রিলেতে আমরা বলছিলাম কি দুই ধরনের সেটিংস থাকে, একটা কি টাইম সেটিংস আর একটা হচ্ছে কারেন্ট সেটিংস। তাহলে এই যে কারেন্ট সেটিংস তো এখানে তিনটা রিলে, যেহেতু ওভারকারেন্ট রিলে তিনটাই ওভারকারেন্ট সেন্স করতেছে, কিন্তু অপারেট করাতে চাই কাকে, R3 কে। তার মানে আমরা চাই R3 রিলের অপারেটিং টাইমটা হবে সবচেয়ে কম, তার মানে R3 রিলে যেন সবার আগে অপারেট করে। এটা কি বোঝা গেছে? Yes, sir. আচ্ছা, তাহলে R3 রিলেটা অপারেট যদি না করে তাহলে আমাদের কি অপারেট করবে বলো তো? Sir, R2. R2 অপারেট করবে। কেন R2 অপারেট করবে? আমরা চাই যেন R3 যদি অপারেট না করে তাহলে তো সিস্টেমের ভিতর দিয়ে তো কারেন্ট তো কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকবে। তো এই কারেন্টটা তো আমরা ফ্লো করতে দিতে পারি না। তাহলে এর পিছনে কি কোন রিলে আছে? আর R3 প্লাস R2 আছে, তার মানে R2 অপারেট করবে। তার মানে R2 টাইম সেটিংসটা কি হবে, R3 থেকে কম হবে না বেশি হবে? বেশি হবে। বেশি হবে। বেশি হবে। তার মানে R2 টাইম সেটিংসটা হবে আরেকটু বেশি। আর R1 এর টাইম সেটিংসটা কি হবে? R2 থেকে বেশি। R2 থেকে বেশি। তার মানে R3 এর অপারেটিং টাইম হবে এই সিস্টেমে, যেটাকে আমরা বলি টাইম কোঅর্ডিনেশন সিস্টেম। এই টাইম কোঅর্ডিনেশন সিস্টেমে যে রিলেটা সবচেয়ে দূরে থাকবে তার টাইম সেটিংস হবে সবচেয়ে কম। তারপরে গ্র্যাজুয়ালি আমাদের সোর্সের কাছের দিকে যত যাব তত আমাদের টাইম সেটিংসটা ধীরে ধীরে বাড়াতে হবে। তার মানে R3 রিলের অপারেটিং টাইম হবে সবচেয়ে কম, তারপরে R2 রিলের অপারেটিং টাইম হবে R3 থেকে বেশি, আর R1 এর রিলের অপারেটিং টাইম হবে R2 থেকে বেশি। আচ্ছা, এখন আমাকে বলো, যদি এল লোকেশনে ফল্ট হয়, এল লোকেশনে যদি ফল্ট হয় তাহলে কি অপারেট করবে বলো? স্যার R2। R2। R3 কি করবে? না স্যার, R2 তো R2 বললে তো স্যার R3 এমনি বন্ধ হয়ে যাবে। R3 পর্যন্ত কি কারেন্ট যাবে এল লোকেশনে যদি ফল্ট হয়? না স্যার। ঠিক আছে, সো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি এল লোকেশনে ফল্ট হয় তাহলে কিন্তু আমাদের কারেন্ট কিন্তু এই পর্যন্ত আসতেছে। তার মানে R3 তো সেন্সই করবে না, অপারেট করা তো দূরের কথা, কারণ কারেন্টটা তো এই পার দিয়ে বাইপাস হয়ে যাবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের শুধুমাত্র সেন্স করবে R1 এবং R2 রিলে। সো অপারেট করবে R1 এবং R2 এর মধ্যে যার টাইম সেটিংস কম। কার টাইম সেটিংস কম? আমরা বললাম R2 টাইম সেটিংসটা কম, তার মানে R2 রিলে অপারেট করবে। তার মানে যে জায়গায় ফল্ট হবে শুধুমাত্র সেই ফল্টি পার্টটাই কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হবে। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি R3 ব্যাকআপ কে, বলো? R3 যদি অপারেট না করে তাহলে কে অপারেট করবে? R2। R2। তার মানে R3 ব্যাকআপ কে? R2। R2 ব্যাকআপ কে? R1। R1। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জায়গায় ফল্ট হচ্ছে সেই জায়গায় শুধুমাত্র ফল্টি পার্টটা অপারেট সেই পোর্শনের রিলেটা অপারেট করতেছে। আর যদি অপারেট না করে তার আগের যে পোর্শনে যে রিলেটা আছে সেটা অপারেট করবে। তার মানে আগের পোর্শনের রিলেটাকে আমরা এখানে বলতেছি ব্যাকআপ রিলে। ঠিক আছে? আর এছাড়া আমাদের এটার সাথেও অ্যাডিশনাল আরেকটা রিলে কানেক্ট করতে হতে পারে, যে রিলেটাকে আমরা বলতে পারি ব্যাকআপ রিলে। সো ব্যাকআপ রিলে আমরা কোথায় ইউজ করব সেটা দেখি একটু। This type of reeling is used only for the protection of short circuit because short circuit are predominant a type of power system failure. শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য শুধুমাত্র আমরা ব্যাকআপ রিলে ইউজ করব। কেন? কারণ শর্ট সার্কিট কারেন্টের ম্যাগনিটিউডটা থাকবে কি সবচেয়ে বেশি হাই। সো এই সবচেয়ে বেশি হাই থাকার কারণে আমরা শুধুমাত্র প্রায় ব্যাকআপ রিলে ইউজ করব শর্ট সার্কিট প্রোটেকশনের জন্য। যদি ওভার কারেন্ট প্রোটেকশনের জন্য আমরা যদি ব্যাকআপ রিলে ইউজ করি তাহলে এটা কস্ট এফেক্টিভ হবে না। কেন কস্ট এফেক্টিভ হবে না সেটা আমরা পরে একটু পরের স্লাইডে একটু দেখি। ফর এক্সাম্পল এটা একটা ট্রিপ সার্কিট, এটা আমরা তো দেখছি। এই ট্রিপ সার্কিটের অপারেশন আমরা অলরেডি জানি যে ট্রিপ সার্কিট কীভাবে কাজ করে। ট্রিপ সার্কিটের সাথে আমাদের কী কী কানেক্টেড থাকে? সিটি থাকে, পিটি থাকে, রিলে থাকে, ব্যাটারি থাকে, সার্কিট ব্রেকারে ট্রিপ কয়েল থাকে এবং অক্সিলারি কন্ট্যাক্ট থাকে। এটার অপারেশন আমরা অলরেডি ডিসকাস করে ফেলছি। সো এখানে আমাদের খেয়াল করে দেখো, এটা যদি প্রাইমারি রিলে হয়, এটা ধরো এটা রিলে, এই রিলেটাকে যদি আমরা বলি প্রাইমারি রিলে, আমরা যদি ব্যাকআপ রিলে এটার সাথে অ্যাড করি, ব্যাকআপ রিলে মানে কি আরেকটা রিলে লাগবে যেটাকে আমরা বলতেছি প্রাইমারি রিলে ফেল করলে ওই রিলেটা কাজ করবে। এখন ধরো আমি এখানে এই যে সিটি কানেকশন ধরলাম, এটা একটা ওভার কারেন্ট রিলে। ওভার কারেন্ট রিলে সিটি থেকে কানেকশন যাচ্ছে এই রিলেতে। এখন কি আমি সেম সিটি থেকে ব্যাকআপ রিলেতেও কানেকশন দিব? আমার কোশ্চেনটা কি বুঝতে পারছো? স্যার আমি একটু বলেন। আমি বললাম কি এটা একটা ট্রিপ সার্কিট। সো ট্রিপ সার্কিটের এটাকে আমরা বলতেছি কি প্রাইমারি রিলে। ঠিক আছে, প্রাইমারি রিলে। সো প্রাইমারি রিলে, এখন এটার সাথে তো আমার কি লাগবে, একটা ব্যাকআপ রিলে অ্যাড করতে হবে ব্যাকআপের প্রোটেকশনের জন্য।
সো প্রাইমারি রিলেতে আমরা কানেকশন দিচ্ছি কি সিটি আর পিটি থেকে। সো সিটি থেকে যে কানেকশনটা দিচ্ছি প্রাইমারি রিলেতে, সেম সিটি থেকে কি আমরা ব্যাকআপ রিলেতে কানেকশন দিব? না স্যার। কেন? স্যার এই মানে প্রাইমারি রিলের পরে যে মানে ব্যাকআপ রিলে যেটা ইউজ করতেছে ওইটা তো স্যার একটু পরে মানে অপারেট করতেছে, তো যখনই ফার্স্ট সিটিটা মানে হাই কারেন্ট পাচ্ছে তখন তো স্যার যদি অপারেট করে ফেলে তাহলে একসাথে এটা অপারেট করে ফেলে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রাইমারি রিলে, এই প্রাইমারি রিলে কেন ফেল করতে পারে এটা আগে আমরা একটু ডিসকাস করি যে প্রাইমারি রিলেটা কেন ফেল করতে পারে। ধরো আমাদের সিটিতে প্রবলেম আছে, তাহলে কি রিলে সেন্স করতে পারবে? না স্যার। পিটিতে প্রবলেম আছে, সে ভোল্টেজ সেন্স করতে পারবে? না স্যার। যদি ব্যাটারিতে প্রবলেম থাকে তাহলে সে কি সব কিছু ঠিক আছে কিন্তু ব্যাটারিতে প্রবলেম আছে, তাহলে কি সে ট্রিপ কয়েল এনার্জাইজ করতে পারবে? না স্যার। যদি সমস্ত কিছু ঠিক আছে এখন কিন্তু সার্কিট ব্রেকারে প্রবলেম আছে, তাহলে কি তাহলে কি সে অপারেট করতে পারবে? না স্যার। তার মানে প্রাইমারি রিলে ফেল করার কারণগুলো কি সেটা আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। তার মানে সিটিতে যদি প্রবলেম থাকে বা পিটিতে যদি প্রবলেম থাকে তাহলে কারেন্ট ভোল্টেজ এই রিলে সেন্স করতে পারবে না, সেটা একটা প্রবলেম। তার মানে প্রাইমারি রিলে সেক্ষেত্রে ফেল করতে পারে। আচ্ছা, সেকেন্ড কি ডিসি ট্রিপিং ভোল্টেজ, তার মানে এই ডিসি সাপ্লাইতে যদি প্রবলেম থাকে, ব্যাটারি ভোল্টেজ লেভেল যদি কম থাকে তাহলে সেটি কয়েলকে এনার্জাইজ করতে পারবে না, সো তখন প্রাইমারি রিলে ফেল করবে। অথবা রিলের ভিতরে যদি প্রবলেম থাকে, রিলেতে নিজেই যদি ভিতরে প্রবলেম থাকে তাহলেও আমাদের প্রাইমারি রিলে ফেল করবে। অথবা এই ফ্লিপ সার্কিটের ভিতরে কোনো একটা কম্পোনেন্টের কোনো প্রবলেম থাকলে তাহলেও প্রাইমারি রিলে ফেল করবে। অথবা সার্কিট ব্রেকারে যদি প্রবলেম থাকে তাহলে প্রাইমারি রিলে ফেল করবে। এখন আমরা ব্যাকআপ যে রিলে ইউজ করব, এটার সাথে তো আমাদের আরেকটা ব্যাকআপ রিলে লাগবে। এখন এই সিটি থেকে যদি আমরা কানেকশন দিচ্ছি প্রাইমারি রিলেতে, ব্যাকআপ রিলেতেও কি সেম সিটি থেকে কানেকশন দিতে পারবো? না স্যার। দিলে কি হবে? স্যার এটা যদি সিটিতে প্রবলেম হয় তাহলে তো স্যার ওই ব্যাকআপ রিলেটাও কাজ করবে না। হ্যাঁ, মেইন কারণ হচ্ছে এটাই, যে সিটিতে যদি প্রবলেম থাকে, একটু আগে বললাম যে প্রাইমারি রিলে ফেল করার কারণগুলো কি কি, যে প্রাইমারি রিলে ফেল করার কারণগুলো আমরা যখন এক্সপ্লেন করলাম তখন বললাম যে সিটি বা পিটিতে প্রবলেম থাকতে পারে, রিলেতে প্রবলেম থাকতে পারে, ব্যাটারিতে প্রবলেম থাকতে পারে, অথবা সার্কিট ব্রেকারে প্রবলেম থাকতে পারে। তাহলে আমাদের সিটি থেকে যদি প্রাইমারি রিলেতে কানেকশন দিই, সেম সিটি থেকে কিন্তু আমরা ব্যাকআপ রিলেতে কানেকশন দিতে পারি না। তাহলে প্রাইমারি রিলে যদি ফেল করে তাহলে ব্যাকআপ রিলেও ফেল করবে, আর তাহলে তো আমাদের কোনো আমাদের অবজেক্টিভটা তো ফুলফিল করবে না ব্যাকআপ রিলে। সো এই কারণেই আমাদের এই যে প্রাইমারি রিলে যে ট্রিপ সার্কিট, সেকেন্ডারি রিলে বা ব্যাকআপ রিলে ট্রিপ সার্কিট হবে কি কমপ্লিটলি সেপারেটেড। অর্থাৎ সিটি কিন্তু আলাদা থাকতে হবে, পিটি আলাদা থাকতে হবে, রিলে আলাদা থাকতে হবে, ব্যাটারি আলাদা থাকতে হবে। সার্কিট ব্রেকার কি এক থাকলে হবে? সার্কিট ব্রেকার কি একটা থাকলে হবে না দুইটা লাগবে? না স্যার, আলাদা আলাদা। আলাদা লাগবে। তো ঠিক আছে, তার মানে আমাদের কমপ্লিটলি সেপারেট সেট লাগবে। তার মানে আমাদের কস্ট কি হয়ে যাবে? ডবল হয়ে যাবে না? ডবল হয়ে যাবে স্যার। ঠিক আছে, কস্টিংটা ডবল হয়ে যাবে। তার মানে এই জন্যই আমরা বলি যে আমাদের ব্যাকআপ রিলেটা আমরা কোথায় ইউজ করব? ব্যাকআপ রিলেটা ইউজ করব শুধুমাত্র শর্ট সার্কিট কন্ডিশনে, যেহেতু শর্ট সার্কিট কারেন্টের ক্ষেত্রে বা যেখানে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটিস বেশি, সেসব ক্ষেত্রেই শুধুমাত্র আমরা ব্যাকআপ রিলে ইউজ করতে পারি। আদারওয়াইজ ব্যাকআপ রিলে ইউজ করলে আমাদের কস্ট কিন্তু ডবল হয়ে যাবে, এটা কস্ট এফেক্টিভ হবে না। ঠিক আছে, সো এটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যাকআপ রিলে আমরা কোথায় ইউজ করব? ব্যাকআপ রিলে ইউজ করব যেখানে শর্ট সার্কিট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি থাকবে, সেই সব ক্ষেত্রে আমরা ব্যাকআপ রিলে ইউজ করব, আদারওয়াইজ আমাদের এটা কস্ট এফেক্টিভ হবে না। সো এটাই বলতেছি, ইন অর্ডার টু প্রোভাইড স্যাটিসফ্যাক্টরি ব্যাকআপ প্রোটেকশন, the backup relay should be completely independent from primary relaying equipment. So therefore nothing should be in common. কোনো কিছুই কমন নেওয়া যাবে না, সিটিও কমন নিতে পারবো না, সার্কিট ব্রেকারও কমন নিতে পারবো না, ব্যাটারিও কমন নিতে পারবো না, কোনো কিছুই কমন নিতে পারবো না। সো কস্ট ডবল হয়ে যাবে, সো এটা কস্ট এফেক্টিভ হবে না। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? নাই? নাই তাহলে আমরা মনে হয়। পরে টপিকসে চলে যাই। আচ্ছা, এখন আমরা প্রোটেকশন দিব, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফাইনালের জন্য, একটু ভালো করে আমরা একটু অবজার্ভ করি। ঠিক আছে, এই যে সিস্টেমটা ওয়ান লাইন ডায়াগ্রাম দেখানো হচ্ছে একটা, এই ওয়ান লাইন ডায়াগ্রামের মধ্যে যে যে ইকুইপমেন্টগুলো আছে এই ইকুইপমেন্টগুলোকে আমাদের প্রোটেকশন দিতে হবে।
সো কিভাবে আমরা প্রোটেকশন দিব, কিভাবে আমরা জোন সিলেকশন করব, সেই জিনিসটা একটু ভালো করে অবজার্ভ করে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে এই যে সিস্টেমটা, এই ওয়ান লাইন ডায়াগ্রামটা, এই ওয়ান লাইন ডায়াগ্রামটাকে তোমাদের যদি বলা হয় যে এই সিস্টেমটাকে তোমরা প্রোটেকশন দাও, তো সবার আগে কি আইডেন্টিফাই করবা যে এখানে কি কি ইকুইপমেন্ট আছে। সো প্রথমে আমাদের কি কি ইকুইপমেন্টকে প্রোটেকশন দিতে হবে সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। সো প্রথম কি, দুইটা জেনারেটর আছে, এরপর কি তিনটা বাস সেকশন আছে, এই যে বাস 1, এটা হচ্ছে গিয়ে বাস 2, এটা হচ্ছে গিয়ে বাস 3, তিনটা বাস সেকশন আছে। আর কি আছে, দুইটা ট্রান্সফর্মার আছে, ট্রান্সফর্মার 1, ট্রান্সফর্মার 2। আর কি আছে, দুইটা ট্রান্সমিশন লাইন আছে। ঠিক আছে, সো এই এই হচ্ছে কি আমাদের এলিমেন্টগুলো, পাওয়ার সিস্টেম এলিমেন্টগুলো, যেগুলোকে আমাদের প্রোটেকশন দিতে হবে। কি কি, দুইটা জেনারেটর, দুইটা ট্রান্সফর্মার, তিনটা বাস বার, আর দুইটা ট্রান্সমিশন লাইন। সো সিস্টেমটাকে যখন প্রোটেকশন দিতে হবে, আমাদের প্রথমে কি করতে হবে, থিওরিটিক্যালি প্রত্যেকটা লোকেশনে ফল্ট ক্রিয়েট করতে হবে এবং দেখতে হবে যে এই লোকেশনে কোন কোন ডিরেকশন দিয়ে কারেন্ট আসতে পারে। এবং আমরা চাই যে জায়গায় ফল্ট হবে শুধুমাত্র ফল্টি পার্টটাকে আইসোলেট করতে। অর্থাৎ যদি ট্রান্সমিশন লাইনে ফল্ট হয়, তাহলে আমরা চাবো ট্রান্সমিশন লাইনটা যেন, এই ট্রান্সমিশন লাইন 1-এ ফল্ট হলে চাবো ট্রান্সমিশন লাইন 1টা যেন আইসোলেট হয়ে যায়। 2-তে ফল্ট হলে ট্রান্সমিশন লাইন 2টা আইসোলেট হয়ে যাবে। যে বাসে ফল্ট হবে সে বাসটা আইসোলেট হবে, যে ট্রান্সফর্মারে ফল্ট হবে সে ট্রান্সফর্মারটাকে আইসোলেট করবে, অথবা যে জেনারেটরে ফল্ট হবে শুধুমাত্র সেই জেনারেটরটাকে আইসোলেট করবো। এটা হচ্ছে কি এক নাম্বার। আর আরেক নাম্বার হচ্ছে, আমাদের যখন ফল্ট করব আমরা থিওরিটিক্যালি ফল্ট করে দেখব যে এই লোকেশনে কোন কোন ডিরেকশন বরাবর ফল্ট কারেন্ট ফ্লো করতে পারে, সেই ডিরেকশন বরাবর আমাদের সার্কিট ব্রেকার পুট করতে হবে। সো প্রথমে দেখো, খেয়াল করে দেখো, আমরা এই সিস্টেমটা একটু ভালো করে দেখি। এখানে দেখো এই যে সিস্টেমটা, আগের সিস্টেমটাই প্রথমে আমাদের ট্রান্সমিশন লাইনটা দেখি একটু। সো ট্রান্সমিশন লাইনে যদি ফল্ট হয়, এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন 1, যদি ফল্ট হয়, ফল্ট হলে আমরা দেখবো কি এই লোকেশন বরাবর কোন কোন ডিরেকশন থেকে কারেন্ট ফ্লো হচ্ছে। সো এখানে ফল্ট করলাম, ফল্ট করলে এই দিক দিয়ে একটা কারেন্ট ফ্লো করতে পারে, অথবা এই দিক দিয়ে গিয়ে ঘুরে আমাদের বাস 3 দিয়ে ঘুরে আরেকটা কারেন্ট এই দিক দিয়ে আসতে পারে। ঠিক আছে, এই ফল্টের কারণে, যেহেতু এটা প্যারালাল, সবগুলা বাস আমাদের প্যারালালি কানেক্টেড, সো কারেন্ট কিন্তু দুই ডিরেকশন থেকে আসতে পারে এই ট্রান্সমিশন লাইনে। এই ডিরেকশন থেকেও আসতে পারে, অথবা ঘুরে কিন্তু এই ডিরেকশন থেকেও কারেন্ট যেতে পারে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই আমাদের দেখতে পাচ্ছি কি এই ট্রান্সমিশন লাইনের এক মাথায় যদি আমি একটা সার্কিট ব্রেকার পুট করি, তাহলে কি আমাদের ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হবে? না স্যার। তার মানে আমাদের কয়টা সার্কিট ব্রেকার লাগবে? স্যার দুইটা লাগবে। দুইটা লাগবে। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার সবার? দুইটা সার্কিট ব্রেকার আমরা কোথায় পুট করব? স্যার লাইনের শুরুতে আর শেষে। লাইনের শুরুতে আর লাইনের শেষে। তার মানে আমাদের এই যে সার্কিট ব্রেকারটা আমাদের পুট করতে হবে কোথায়? এই যে দেখো, খেয়াল করে, আমাদের এই যে এখানে একটা সার্কিট ব্রেকার পুট করতে হবে, এখানে একটা সার্কিট ব্রেকার পুট করতে হবে। তার মানে এখানে এই সার্কিট ব্রেকারের মাঝখানে যে কোনো জায়গায় ফল্ট হোক না কেন, এই দুইটা সার্কিট ব্রেকার কিন্তু একই সাথে ট্রিপ করবে। একই সাথে ট্রিপ করলে এই পাশ দিয়েও ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে, এই সাইড দিয়েও যে ফল্ট কারেন্টটা ফ্লো করতো সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে আমাদের প্রোটেকশন জোনটা কতটুকু হবে? এই ট্রান্সমিশন লাইন 1-এর প্রোটেকশন জোন হবে এতটুকু। সো প্রোটেকশন জোনটাকে কিভাবে বের করলাম বুঝতে পারছো? জি স্যার। তাহলে কিভাবে বের করলাম বলো? প্রথমে কি করব? স্যার একটা ফল্ট, মানে ফল্ট ক্রিয়েট করে সেখান থেকে বের করবো যে কয় ডিরেকশনে কারেন্ট আসতে পারে। কয় ডিরেকশনে কারেন্ট আসতে পারে। এখন যে জায়গাকে আইসোলেট করতে হবে সেই জায়গার যদি দুই ডিরেকশন থেকে কারেন্ট আসে, দুই পাশে আমাদের কি করতে হবে, সার্কিট ব্রেকার পুট করতে হবে। ঠিক আছে, তার মানে ওই জোনটা হবে, হয়ে যাবে কতটুকু, এই এতটুকু জোন। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, সিমিলারলি যদি ট্রান্সমিশন লাইন 2-তে ফল্ট হয়, তাহলে আমাদের প্রোটেকশন জোন কোনটা হবে বলো তো? ট্রান্সমিশন লাইন 2 এর জন্য আমাদের প্রোটেকশন জোনটাকে কিভাবে আমরা সিলেক্ট করবো? কয় ডিরেকশন থেকে কারেন্ট আসবে? এখানে ফল্ট হলে কয় ডিরেকশন থেকে কারেন্ট স্যার আসবে? দুই ডিরেকশন থেকে আসতে আগের পারে। মতোই, জি আগের স্যার। মতোই এখানেও কিন্তু দুই ডিরেকশন থেকে কারেন্ট আসবে। এক ডিরেকশন মানে কি এদিক দিয়ে কারেন্ট আসতে পারে, অথবা এদিক দিয়ে ঘুরেও কিন্তু কারেন্ট আসতে পারে। তার মানে আমাদের প্রোটেকশন জোনটা আগের মতোই কিরকম হবে, এই ফল্টের কারণেও কিন্তু আমাদের এখানে দুই পাশে দুইটা সার্কিট ব্রেকার পুট করতে হবে। ঠিক আছে, তার মানে এই ট্রান্সমিশন লাইন 2 এর প্রোটেকশন জোন হবে এতটুকু। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমরা কি করব, ট্রান্সফরমারে ফল্ট করি। সো ক্লাসগুলোকে সবার শেষে আমরা আইসোলেট করব, এরপরে আমরা ট্রান্সফরমারে ফল্ট করি। এখন ট্রান্সফরমারে যদি ফল্ট হয়, খেয়াল করে দেখো, আমাদের ট্রান্সফরমার 1-এ ফল্ট হচ্ছে, আমাদের ফল্ট কারেন্ট কয় ডিরেকশন থেকে আসবে?
এদিক থেকেও একটা কারেন্ট আসতে পারে, অথবা এদিক দিয়ে ঘুরেও কিন্তু একটা কারেন্ট এদিক দিয়ে ফ্লো করতে পারে। তার মানে দুই সাইডে কিন্তু কারেন্ট আসতে পারে, ট্রান্সফর্মার প্রাইমারি সাইডেও আসতে পারে, ট্রান্সফর্মারের সেকেন্ডারি সাইড থেকেও কারেন্ট ফ্লো করতে হতে পারে। তাহলে কি আমি এক সাইডে ব্রেকার পুট করলে হবে, না দুই সাইডে ব্রেকার পুট করতে হবে? স্যার দুই সাইডে লাগবে। দুই সাইডেই লাগবে। তার মানে আমাদের ট্রান্সফর্মারের প্রোটেকশন জোন হবে এতটুকু, ঠিক আছে? তার মানে ট্রান্সফর্মারের এখানে ফল্ট হলে এই জায়গায় একটা ব্রেকার পুট করতে হবে, এই জায়গায় একটা ব্রেকার পুট করতে হবে। তার মানে আমাদের প্রোটেকশন জোন হবে এতটুকু। অর্থাৎ এই এরিয়ার মধ্যে যদি, এই জোনের মধ্যে যদি ফল্ট হয়, তাহলে কিন্তু এই দুইটা ব্রেকার ট্রিপ করবে। এই এরিয়ার মধ্যে ফল্ট হলে এই ট্রান্সমিশন লাইনের দুই মাথায় দুইটা ব্রেকার ট্রিপ করবে। তার মানে যে যে ব্রেকার ট্রিপ করবে সেটাই হচ্ছে গিয়ে তার প্রোটেকশন জোন। আচ্ছা, সিমিলারলি যদি ট্রান্সফর্মার 2 তে ফল্ট হয়, তাহলে আমাদের কয় সাইড দিয়ে কারেন্ট ফ্লো হতে পারে? স্যার দুই সাইড দিয়ে। দুই সাইডে। তার মানে আমাদের এখানে আমাদের প্রোটেকশন জোন হবে এতটুকু, ঠিক আছে? এরপরে আসি জেনারেটারে, জেনারেটর ওয়ানে। জেনারেটর ওয়ানে যদি ফল্ট হয়, তাহলে আমাদের কিন্তু ফল্ট কারেন্ট কিন্তু এই দিক দিয়ে ফ্লো হচ্ছে, ঠিক আছে? তার মানে আমরা চাই কি, জেনারেটর কি দুইটাই আইসোলেট হোক, না একটা আইসোলেট হোক? স্যার একটা আইসোলেট হোক। আইসোলেট হোক, অর্থাৎ যে জেনারেটর ফল্ট হচ্ছে যেন শুধুমাত্র সেই জেনারেটরটা যেন সিস্টেম থেকে আইসোলেট হয়ে যায়। না হলে তো আমাদের এই দুইটা জেনারেটর প্যারালালি কানেক্ট করার যে মেইন অবজেক্টিভটা, যে একটা জেনারেটরে যদি ফল্ট হয় আরেকটা জেনারেটর দিয়ে আমি পাওয়ারটাকে কন্টিনিউ করতে পারবো, সেটা তো ফুলফিল হবে না। সো এই কারণে আমরা চাবো যে জেনারেটরের ফল্ট হচ্ছে শুধুমাত্র সেই জেনারেটরটা যেন সিস্টেম থেকে আইসোলেট হোক। সো এই জন্য আমরা কি করব, এই জেনারেটরের সাথে আমাদের একটা ব্রেকার কানেক্ট করতে হবে। সো ফল্ট হওয়ার সাথে সাথে আমাদের এই জেনারেটরটা সিস্টেম থেকে, যে জেনারেটরের ফল্ট হবে সেই জেনারেটরটা সিস্টেম থেকে আইসোলেট হয়ে যাবে। তার মানে জেনারেটর ওয়ানে যদি ফল্ট হয়, তাহলে এই সার্কিট ব্রেকারটা ট্রিপ করবে, তার মানে আমাদের এই জেনারেটরটি সিস্টেম থেকে আইসোলেট হয়ে যাবে। সিমিলারলি জেনারেটর 2 তে যদি ফল্ট হয়, তাহলে আমরা কি চাবো, যেন আমাদের এই ফল্ট কারেন্টটা কে ট্রিপ করানোর জন্য আমাদের এখানে একটা সার্কিট ব্রেকার লাগবে। এই সার্কিট ব্রেকারটা জেনারেটর 2 এর ফল্ট কারেন্টকে সে ট্রিপ করবে। তার মানে এখানে প্রোটেকশন জোনগুলা আলাদা আলাদাভাবে আমরা দেখালাম। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কিনা বলো? আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পোর্শনটা, সেটাতে আমরা আসি বাস সেকশন। বাস সেকশনে যদি ফল্ট হয়, বাস সেকশনে ফল্ট এক্স্যাক্টলি কোথায় সেটা কিন্তু ডিটেক্ট করাটা ডিফিকাল্ট। বাসের ফল্ট তোমার এই জায়গাতেও হতে পারে, এখানেও হতে পারে, একদম এই সার্কিট ব্রেকারের এই যে ট্রান্সফর্মার 2 যে সার্কিট ব্রেকার, এটার গোড়াও হতে পারে, বা ট্রান্সফর্মার 1 এর সার্কিট ব্রেকারের গোড়াও হতে পারে। এই প্রত্যেকটা লাইন কিন্তু একই লাইন, এটা কিন্তু পুরাটাই কিন্তু একই লাইন, ঠিক আছে? এখানে কিন্তু এই পয়েন্ট যা, আর এই বাস 1 এর এই সেকশনও কিন্তু তা, আবার এই পয়েন্ট যা, এই পয়েন্টও তা, যেহেতু এটা সব শর্ট, ঠিক আছে? সো একই পয়েন্ট কিন্তু। সো ফল্ট কিন্তু শুধুমাত্র যে বাসে হবে তাই না, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, সমস্ত জায়গায় কিন্তু ফল্ট হতে পারে, যে কোনো জায়গায় ফল্ট হতে পারে। ফল্ট তো কোথায় হবে সেটা তার আমরা জানি না। সো এখানে খেয়াল করে দেখো, যদি বাস ওয়ানে ফল্ট হয়, ফর এক্সাম্পল আমরা কি করবো, আগের মতন বাস ওয়ানে যদি ফল্ট হয়, তাহলে আমাদের ফল্ট কারেন্ট কোন দিক দিয়ে ফ্লো করছে সেটা দেখতে হবে। সো এদিক দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, এদিক দিয়ে একটা কারেন্ট আসতেছে, ঠিক আছে? অথবা এই কারেন্টটাকে যদি আমি বন্ধ করতে পারি কোনো কারণে, ধরো এই কারেন্টটাকে আমি বন্ধ করার জন্য আমি এখানে যদি একটা সার্কিট ব্রেকার পুট করি ফর এক্সাম্পল, তাহলে কিন্তু কারেন্টটা কিন্তু ঘুরে এসে আবার এই ডিরেকশন দিয়েও কিন্তু কারেন্টটা চলে আসতে পারে, ঠিক আছে? এই কারেন্টটাকে যদি বন্ধ করি, তাহলে কিন্তু এই পাথ দিয়ে, এই পাথটা কিন্তু ক্লোজ। সো এই পাথ দিয়ে ঘুরেও কিন্তু কারেন্টটা আবার এই পাথ দিয়েও কিন্তু ঘুরে আসতে পারে। আবার এখানে যদি আমি একটা সার্কিট ব্রেকার পুট করি, তাহলে কিন্তু এই দিক দিয়ে ঘুরে একটা কারেন্ট আসতে পারে, অথবা এই কারেন্টটাকে বন্ধ করলে এই দিক দিয়ে ঘুরেও কিন্তু আবার এখানে একটা ফল্ট কারেন্ট ফ্লো হতে পারে, ঠিক আছে? সো এই কারেন্টটাকে বন্ধ করাটা কিন্তু একটু ডিফিকাল্ট। এখন আমি যদি বলি এই কারেন্টটাকে বন্ধ করার জন্য আমি যদি এই দুইটা ব্রেকারকে অ্যাসাইন করি, এই দুইটা ব্রেকারকে অ্যাসাইন করি, তাহলে কিন্তু আমাদের ফল্ট কারেন্ট ফ্লো করাটা বন্ধ হয়ে যাবে। তার মানে আমাদের প্রোটেকশন জোনটাকে যদি আমরা সিলেক্ট করি, খেয়াল করে দেখো, যে প্রোটেকশন জোনটাকে যদি আমি সিলেক্ট করি, এই দুইটা ব্রেকারকে যদি আমি ট্রিপ করাই, তাহলে কিন্তু আমাদের ফল্ট কারেন্ট ফ্লো করাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? এটা যেহেতু জেনারেটরের সাপ্লাই নাই, অর্থাৎ কারেন্ট ফ্লো করার কোনো প্রশ্নই আসে না। তার মানে আমি যদি দুইটা ব্রেকার, জেনারেটর ব্রেকার দুইটাকে যদি ট্রিপ করাই, তাহলে কিন্তু বাসের ফল্ট কারেন্টটা ফ্লো করা বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি? ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ট্রান্সমিশন লাইন কিন্তু আর পাওয়ার পাবে না, ঠিক আছে? কোথাও কিন্তু কোনো পাওয়ার থাকবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ। সো বাসে ফল্ট এগুলো হচ্ছে সিভিয়ার ফল্ট। সো এই বাসে ফল্ট যদি হয়, তাহলে কিন্তু আমাদের হোল সেকশনটা সিস্টেম থেকে আইসোলেট হয়ে যায়। সো এই যে এখানে দেখো, খেয়াল করে, বাস ওয়ানে যদি ফল্ট হয়, তাহলে কিন্তু আমাদের এই পোর্শনটা আইসোলেট হয়ে যাচ্ছে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, একটু আগে যে কথাটা আমরা বললাম, যদি আমরা এই প্রোটেকশন জোনটাকে এতটুকু বাড়াই, এই প্রোটেকশন জোনটা হচ্ছে কি আমার এতটুকু, তার মানে বাসে ফল্ট হলে এটা যেন অপারেট করে, তার মানে বাসটাকে শুধু কমন নেওয়া হলো। এখন ফল্টটা যদি একটু দূরে হয়, বাস থেকে একটু দূরে, যেমন এই জায়গাতে ফল্ট হয়েছে,
এটা কি এই বাস ওয়ানের যে প্রোটেকশন জোন এটাকে আমরা বলতেছি রেড, ঠিক আছে, আর এটা হচ্ছে কি গ্রিন প্রোটেকশন জোন। সো এখন এই জায়গায় যদি ফল্ট হয়, এটা কি বাসে ফল্ট আর এই ফল্টটা কি সেম ফল্ট না? জি স্যার। কেন সেম ফল্ট? কারণ এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কোনো ডিফারেন্স আছে? না স্যার। কোনো ডিফারেন্স নাই। কিন্তু এটা কি রেড জোনের আন্ডারে নাকি গ্রিন জোনের আন্ডারে? গ্রিন জোনের আন্ডারে। তো গ্রিন জোনের আন্ডারে, তাহলে গ্রিন জোন, যেহেতু এটা গ্রিন জোনের আন্ডারে, আমরা বলছিলাম যে জোনে ফল্ট হবে শুধুমাত্র সেই জোনে সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তার মানে গ্রিন জোনের আন্ডারে যদি হয় তাহলে এই ব্রেকারটা ট্রিপ করবে, এই দুইটা ব্রেকার ট্রিপ করবে। সো এই দুইটা ব্রেকার যদি ট্রিপ করে তাহলে ফল্ট কারেন্ট ফ্লো করা কি বন্ধ হবে? না স্যার। এই দুইটা ব্রেকার যদি ট্রিপ করে তাহলে এই ফল্ট কারেন্ট ফ্লো করাটা কি বন্ধ হবে? না স্যার, বন্ধ হবে না। বন্ধ হবে না। কারণ কি? কারণ কারেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি এদিক দিয়ে ফ্লো করবে, ঠিক আছে, কারেন্ট কন্টিনিউয়াসলি এদিক দিয়ে কিন্তু ফ্লো করতে থাকবে। সো এটাকে আমরা বলতেছি আনডিটেক্টেড ফল্ট, যেহেতু এটা কোন জোনের বাইরে? এই রেড জোনের বাইরে। রেড জোনের মধ্যে যদি ফল্ট হতো তাহলে কিন্তু আমাদের এই দুইটা ব্রেকার ট্রিপ করতো, যার ফলে ফল্ট কারেন্ট ফ্লো করাটা বন্ধ হতো। কিন্তু এটা যেহেতু রেড জোনের বাইরে, এই কারণে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ফল্ট কারেন্টটা আনডিটেক্টেড রয়ে যাচ্ছে। সো আমাদেরকে প্রোটেকশন সিস্টেমটাকে এমনভাবে ডিজাইন করতে হবে যেন সিস্টেমে কোনো আনডিটেক্টেড ফল্ট না থাকে, সব ফল্টই যেন আমাদের ডিটেকশন হয়। আদারওয়াইজ কিন্তু আমাদের কিন্তু সিস্টেমটা প্রপারলি প্রোটেকশন হবে না, ঠিক আছে। সো এই জন্য আমাদের কোনো আনডিটেক্টেড এরিয়া থাকতে পারবে না। এই জন্য আমাদের কি করতে হবে? এই যে রেড এরিয়াটা, এই রেড এরিয়াটাকে এক্সটেন্ড করতে হবে। এক্সটেন্ড করে কি করতে হবে? এই ব্রেকার দুইটাকে কমন নিতে হবে। সো ব্রেকার দুইটাকে যদি আমি কমন নেই, খেয়াল করে দেখো, এই ব্রেকার দুইটাকে যদি কমন নেই, এটাকে এক্সটেন্ড করলাম, এক্সটেন্ড করে এই জোনটাকে এক্সটেন্ড করে ব্রেকার দুইটাকে কমন নিলাম। কমন নেওয়ার ফলে এখন এই যে ফল্টটা, সেম ফল্টের কারণে এটা এখন কয়টা জোনের আন্ডারে বলো? দুইটা জোনের আন্ডারে। দুইটা জোনের আন্ডারে। রেড জোনের আন্ডারেও পড়ছে, গ্রিন জোনের আন্ডারেও পড়ছে। সো যেহেতু এটা দুইটা জোনের আন্ডারে, তার মানে দুইটা জোনের যত ব্রেকার আছে সমস্ত ব্রেকার ট্রিপ করবে। তার মানে এটাও ট্রিপ করবে, এটাও ট্রিপ করবে, এটাও ট্রিপ করবে, এটাও ট্রিপ করবে এবং এটাও ট্রিপ করবে, ঠিক আছে। এই দুইটা জোন, যেহেতু এটা দুইটা জোনের আন্ডারে, দুইটা জোনের মধ্যে যত ব্রেকার আছে সমস্ত ব্রেকার ট্রিপ করবে। কিন্তু ফল্ট কারেন্টে কিন্তু ডিটেক্টেড হচ্ছে, ঠিক আছে, ফল্ট কারেন্টটা ডিটেক্টেড হচ্ছে। আগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে জোনটাকে যদি আমি ছোট করি তাহলে কিন্তু আমাদের ফল্ট কারেন্টটা ডিটেকশন হতো না। এই জন্য জোনটাকে আমরা কি করলাম? একটু বড় করলাম। বড় করে কি করলাম? এই ব্রেকার দুইটাকেও কমন নিলাম। সো ব্রেকার দুইটাকে কমন নিলে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু কোনো আনপ্রোটেক্টেড এরিয়া থাকতেছে না। এই ফল্ট কারেন্টটা কিন্তু আগে ডিটেকশন হতো না, কিন্তু এখন কিন্তু যেহেতু এটা দুইটা জোনের আন্ডারে পড়ে যাচ্ছে, এই জন্য কিন্তু এটা ডিটেকশন হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের জোনগুলোকে কি করতে হয়? ওভারল্যাপ করতে হয়। সো ওভারল্যাপ করলে শুধুমাত্র আমাদের সমস্ত এরিয়া প্রোটেক্টেড থাকবে, আদারওয়াইজ কিন্তু আনপ্রোটেক্টেড এরিয়া সিস্টেমের মধ্যে থেকে যেতে পারে। কিন্তু এই সিস্টেমের একটা ডিসঅ্যাডভান্টেজটা কি দেখো, খেয়াল করে, আমাদের কিন্তু এই যে যেহেতু আমাদের এই দুইটা জোনের আন্ডারে, তার মানে কি আমাদের লার্জ নাম্বার অফ এরিয়া কিন্তু এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, অনেক বড় একটা এরিয়া কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হয়ে যাচ্ছে। এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমরা যদি এমন একটা কাজ করতে পারি যে এই যে বাস সেকশন, এই বাসটাকে দুইটা ভাগ করে ফেলতে পারি, তাহলে আমাদের জোনটা কীরকম হয়ে যায় একটু খেয়াল করো। দুইটা ভাগ কিভাবে করব? আমাদের মাঝখানে একটা সার্কিট ব্রেকার পুট করলাম। ধরো এখানে একটা সার্কিট ব্রেকার যদি আমরা পুট করি, এখানে সার্কিট ব্রেকার যদি পুট করি তাহলে কয় ডিরেকশন থেকে কারেন্ট আসতে পারে? এই ফল্টের কারণে এদিক দিয়ে একটা কারেন্ট আসতে পারে, এই দিক দিয়ে একটা কারেন্ট আসতে পারে। এই কারেন্টটাকে যদি বন্ধ করে এই সার্কিট ব্রেকার, তাহলে এই কারেন্টটা কিন্তু ঘুরে এসে আবার কিন্তু এই পাত দিয়েও আসতে পারে। তার মানে আমাদের প্রোটেকশন জোনটা কতটুকু হবে? এই তিনটা ব্রেকারকে পুট করলেই, তিনটা ব্রেকারকে যদি আমরা ট্রিপ করাই তাহলে কিন্তু আমাদের এই ফল্ট কারেন্টটা ফ্লো করা বন্ধ হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। এই ফল্ট কারেন্টের জন্য কয়েকটা ডিরেকশন থেকে কারেন্ট আসতে পারে। এই ডিরেকশন থেকে একটা, এই ডিরেকশন থেকে কারেন্টটাকে বন্ধ করার জন্য এই ব্রেকারকে ট্রিপ করাতে হবে। এই ডিরেকশন থেকে একটা কারেন্ট আসতে পারে, এই ডিরেকশনকে ট্রিপ করানোর জন্য এই ব্রেকার লাগবে। আর এই ডিরেকশন থেকে একটা ফল্ট কারেন্ট ঘুরে আবার কিন্তু এই ডিরেকশনে আসতে পারে। তার মানে এই ডিরেকশনে ফল্ট কারেন্টটাকে ইন্টারাপশন করার জন্য আমাদের এই ব্রেকারকে ট্রিপ করাতে হবে। তার মানে আমাদের এই তিনটা ব্রেকারকে ট্রিপ করাতে হবে। তাহলে আমাদের প্রোটেকশন জোনটা কীরকম হবে? প্রোটেকশন জোনটা হবে আমাদের এরকম। সো এই তিনটা মিলে আমাদের একটা প্রোটেকশন জোন, ঠিক আছে। সো তিনটা মিলে যদি একটা প্রোটেকশন জোন হয় তাহলে এইখানে ফল্ট হলে আমাদের এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা বন্ধ হবে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করা বন্ধ হবে এবং নিচ দিয়েও কারেন্ট ফ্লো করা বন্ধ হবে। সিমিলারলি নিচের ফল্ট যদি হয় তাহলে এই তিনটা মিলে আমাদের এই একটা প্রোটেকশন জোন হবে। তার মানে আমাদের কিন্তু এই লোকেশনে ফল্ট হলে এই তিনটা ব্রেকার ট্রিপ করবে। এর ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি হচ্ছে?
যে এখানে যদি ফল্ট হয় তাহলে কিন্তু আমাদের নিচের যে ব্লু জোনটা আছে সেটাই কিন্তু আইসোলেট হচ্ছে, উপরের জোনটা কিন্তু আইসোলেট হবে না। তার ফলে এই ডিরেকশন থেকে কিন্তু আমাদের পাওয়ার ফ্লো ট্রান্সমিশন লাইনে পাওয়ারটা কিন্তু ফিট করতে পারবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন অ্যাডভান্টেজ। অর্থাৎ জোনের সংখ্যা যদি আমি বাড়াই, আগে ছিল একটা জোন, এই 4টা মিলে একটা জোন ছিল, এখন আমি এখানে একটা মাঝখানে একটা ব্রেকার পুট করে জোনের সংখ্যা বাড়াচ্ছি। জোনের সংখ্যা বাড়ালে আমাদের অ্যাডভান্টেজটা কি হচ্ছে, আমাদের যেই জায়গায় ফল্ট হচ্ছে শুধুমাত্র ফল্টি পার্টটা আইসোলেট হচ্ছে, আর এই বাকি যে রেস্ট অফ দ্য সিস্টেম মানে খুবই অল্প এরিয়া এফেক্টেড হচ্ছে, এবং বাকি সিস্টেমের মাধ্যমে কিন্তু আমি পাওয়ারটাকে সাপ্লাই কন্টিনিউটিটাকে কন্টিনিউ করতে পারতেছি। এটা কি বুঝতে পারছো এটা? জি স্যার। তার মানে জোনের সংখ্যা বাড়ালে সুবিধা না অসুবিধা? এটা সুবিধা। আচ্ছা, আমি আরেকটু সিম্পল করে বলি। ধরো তোমার বাসায় 2টা রুম আছে, এখন 2টা রুমকে তুমি যদি একটা সার্কিট ব্রেকারে দিয়ে ট্রিপ করাও, একটা সার্কিট ব্রেকারের আন্ডারে প্রোটেকশন দাও, তাহলে আমাদের কি হবে, একটা রুমে ফল্ট হলে কয়টা রুম আইসোলেট হবে? স্যার একটা রুমই আইসোলেট হয়ে গেছে। 2টা রুমের জন্য একটা সার্কিট ব্রেকার পুট করছি। আচ্ছা স্যার, আচ্ছা, দুইটা স্যার ইয়ে হয়ে যাবে, 2টা রুমের দুইটাই জন্য ট্রিপ করা যাবে। 2টা রুমের জন্য কয়টা সার্কিট ব্রেকার পুট করা হয়েছে? একটা। একটা। তার মানে একটা রুমে ফল্ট হলে কয়টা রুম আইসোলেট হবে? দুইটাই আছে আইসোলেট হবে। দুইটাই আইসোলেট হবে, তাই না? কারণ কি আমাদের প্রত্যেকটা 2টা রুমের জন্য একটা সার্কিট ব্রেকার। কিন্তু আমি যদি এমন করি যে 2টা রুমের জন্য 2টা সার্কিট ব্রেকার পুট করি, তাহলে কি হবে? তাহলে স্যার আলাদা আলাদা ভাবে ট্রিপ করবে, আলাদা আলাদা যেখানে ভাবে ফল্ট ট্রিপ হবে করবে। মানে যে রুমে ফল্ট হচ্ছে সেই রুমের সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তার মানে এই ক্ষেত্রে আমাদের লাভটা কি হলো? স্যার জোন ভাগ হয়ে গেল, আলাদা আলাদা জোন হয়ে গেল। আলাদা আলাদা জোন ভাগ হয়ে গেল, লাভটা কি হলো? শুধুমাত্র স্যার যেই ফল্ট, যেখানে ফল্ট হচ্ছে ওইটা। হ্যাঁ, এফেক্টেড এরিয়াটাই আইসোলেটেড হচ্ছে, এটা একটা মেইন অ্যাডভান্টেজ। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা কি? কয়টা সার্কিট ব্রেকার লাগবে, একটা না 2টা? স্যার দুইটা সার্কিট ব্রেকার লাগবে। তার মানে আমাদের কস্ট কি হয়ে যাবে? কস্ট বেড়ে যাবে স্যার। কস্ট বেড়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা চাই যে সাপ্লাই কন্টিনিউটিটা, আমাদের মেইন অবজেক্টিভটা হচ্ছে সাপ্লাই কন্টিনিউটিটা যেন সিস্টেমের মধ্যে সবসময় প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এটা একটা আমাদের এনশিওর করতে হবে। এখন সাপ্লাই কন্টিনিউটি আমরা যদি এই 4টা ব্রেকারকে একসাথে ট্রিপ করাতাম, তাহলে তো আমাদের জেনারেটর 1 এবং জেনারেটর 2 থেকে ট্রান্সমিশন লাইনে পাওয়ার আসতো না, কোনো দিক দিয়েই আসতো না। সো এই জন্য আমাদের কি করলাম, আমরা এই বাস সেকশনটাকে ডিভাইডেড করলাম। ডিভাইড করার জন্য আমাদের কি করতে হলো, এখানে একটা সার্কিট ব্রেকার পুট করলাম। এখন আমরা দেখবো যে এখানে ফল্ট হলে কোন কোন ডিরেকশন থেকে কারেন্ট আসে। সো আমরা দেখলাম যে এখানে 3টা ডিরেকশন থেকে কারেন্ট আসে। তার মানে এই 3টা ব্রেকার নিয়ে আমাদের একটা জোন বানাতে হবে, আবার এই 3টা ব্রেকার নিয়ে আমাদের আরেকটা জোন বানাতে হবে, তাহলে আমাদের কিন্তু ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হয়ে যাবে। সিমিলারলি আমরা বাস 2তে যদি হয়, বাস 2 এর জন্য আমাদের 2টা প্রোটেকশন জোন করব। তার মানে মাঝখানে একটা সার্কিট ব্রেকার পুট করে আমাদের এই প্রোটেকশন জোনগুলোকে বের করতে হবে। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। সিমিলারলি বাস 3 এর জন্য, ঠিক আছে? বাস 3 এখানে দেখানো হয়নি, বাস 3 এর জন্য। তো এই প্রত্যেকটি স্টেপ কিন্তু আমি ফল্ট ইয়ে করে আমি দেখাইছি স্লাইডগুলোতে, পরের স্লাইডগুলোতে, তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা যখন এটার ইয়েটা পাবা, লেকচার নোটটা, যে কিভাবে আমরা ফল্ট করার পরে আমরা জোনগুলো সিলেকশন করি, এই জিনিসগুলো আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নেবা, ঠিক আছে? প্রত্যেকটা স্লাইড আমাদের কিন্তু দেওয়া আছে তোমাদের, কারণ তোমাদের পরীক্ষার সময় আসতে পারে, বিভিন্ন ধরনের ডায়াগ্রাম আকারে আসতে পারে, যে কিভাবে তোমরা জোনগুলোকে সিলেক্ট করতেছো, এবং জোনগুলোকে এমনভাবে সিলেক্ট করতে হবে যেন সাপ্লাই কন্টিনিউটিটা যেন সিস্টেমের মধ্যে প্রেজেন্ট থাকে, এবং শুধুমাত্র স্মল এরিয়া যেন এফেক্টেড হয়, এই জিনিসগুলো তোমাদের এনশিওর করতে হবে। আচ্ছা, সো এইগুলো তোমাদের আলাদা আলাদাভাবে প্রত্যেকটা স্লাইডে দেওয়া আছে, এটা তোমরা একটু দেখে নেবে। আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ ওভারল্যাপিং জোন। এই যে আমরা ওভারল্যাপ করলাম, একটু আগে দেখলাম যে আমরা বাস সেকশনটাকে কিন্তু ওভারল্যাপ করলাম। ওভারল্যাপ করার অ্যাডভান্টেজটা কি? আমরা বললাম যে কোনো আনডিটেক্টেড ফল্ট কিন্তু সিস্টেমের মধ্যে থাকে না। এটা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা একটু দেখাচ্ছি। খেয়াল করো, এটা হচ্ছে একটা জেনারেটর, আর এই যে এই বক্সগুলো হচ্ছে যে সব সার্কিট ব্রেকার। সো এখন এখানে একটা ফল্ট হয়েছে, এটা কোন জোনের আন্ডারে বলো তো? এটা কি জোন এ না জোন বি এর আন্ডারে? এই যে ফল্টটা, এটা কোন জোনের আন্ডারে? স্যার জোনে। জোন এর আন্ডারে। খেয়াল করে দেখো, এটা কিন্তু নিচের জোনটার আন্ডারে, উপরের জোনের আন্ডারে না। তাহলে উপরের জোনের আন্ডারে যদি না হয়, তাহলে কি আমাদের ফল্ট কারেন্টটা কি উপরে সার্কিট ব্রেকার ঠিক করবে না নিচের সার্কিট ব্রেকার ঠিক করবে? নিচে সার্কিট ব্রেকার ঠিক করে। যে জোনের আন্ডারে সেই জোনের সার্কিট ব্রেকার ট্রিপ করবে, তার মানে এখানে ট্রিপ করবে সিআরএস। কারণ সিআরএস যদি ট্রিপ করে, ফল্ট কারেন্ট কি আইসোলেট হবে?
না স্যার, হবে না, কারণ কারেন্ট কন্টিনিউয়াসলি ফ্লো করতে থাকবে। যেহেতু এটা এই জোনের আন্ডারে না, তার মানে এই জোনে ট্রিট করবে না। এখন জোনটাকে আমি একটু এক্সটেন্ড করলাম, এখানে খেয়াল করে দেখো এই যে জোনটা, এই জোনটাকে একটু বাড়ানোর ফলে কি হচ্ছে, আমাদের এই জোনটা কিন্তু একটা আরেকটা ওভারল্যাপ হয়েছে। ওভারল্যাপ হওয়ার পরেও এই ফলটা কি এই সেকেন্ড জোনের আন্ডারে পড়ছে, সরি ফার্স্ট জোন বি এর আন্ডারে পড়ছে? এই না ফলটা স্যার, কি জোন বি এর আন্ডারে আছে নাকি জোন এর আন্ডারেই আছে? জোন এর আন্ডারে আছে স্যার। তার মানে আমি এই ফলটা কিন্তু ওভারল্যাপ করার পরেও কিন্তু আমাদের এটা কিন্তু ডিটেকশন হচ্ছে না। তার মানে আমাদের কি করতে হবে, ওভারল্যাপটাকে এমনভাবে করতে হবে যেন এই ব্রেকারটাকে ক্রস করে। ঠিক আছে, সো ব্রেকারটাকে যদি আমাদের ক্রস করে, ফর এক্সাম্পল এই যে এখানে আমরা দেখো এই জোন বিটাকে আমরা এক্সটেন্ড করে কি করলাম, এই ব্রেকারটাকে ক্রস করালাম। তার ফলে দেখো এই ফল্টের কারণে আমাদের কি এখন ফল্টটা কয়টা জোনের আন্ডারে? দুইটা জোনের আন্ডারে। জোন এর আন্ডারে, জোন বি এর আন্ডারে। তার মানে কি এখন কি ফল্টটা ডিটেকশন হবে কি হবে না? জি স্যার, হবে। হবে। তার মানে আমাদের ওভারল্যাপ করলেই হবে না, শুধুমাত্র ওভারল্যাপ করলেই হবে না, আমাদের কি করতে হবে, এই ব্রেকারটাকে শুদ্ধ ওভারল্যাপ করতে হবে। সো ব্রেকারটাকে নিয়ে যখন আমরা ওভারল্যাপ করব, তখন সিস্টেমে কোনো আনডিটেক্টেড এরিয়া থাকবে না, আনডিটেক্টেড ফল্ট হবে না। ঠিক আছে, সো আনডিটেক্টেড ফল্ট যদি না থাকে তাহলে আমাদের সিস্টেমটা প্রপারলি প্রোটেকশন হবে। আদারওয়াইজ কিন্তু সিস্টেমে আনডিটেক্টেড এরিয়া থাকলে ফল্ট কারেন্ট কিন্তু কন্টিনিউয়াসলি সিস্টেমের ভিতর দিয়ে পাস করতে থাকবে। যেমন এই সিস্টেমে আমরা দেখলাম যে এখানে আনডিটেক্টেড এরিয়া আছে, তার মানে এসি আর এস ব্রেকার ঠিক করলেও কিন্তু আমাদের ফল্ট কারেন্ট ফ্লো করা বন্ধ হচ্ছে না। এটা ওভারলক করা হয়েছে কিন্তু ব্রেকার কমন নেওয়া হয় নাই, তার ফলেও কিন্তু আনডিটেক্টেড এরিয়া রয়ে যাচ্ছে। সো এটাকে যদি এক্সটেন্ড করে আমরা এসি পর্যন্ত নিয়ে যেতাম, তাহলে কিন্তু আমাদের কোনো আনডিটেক্টেড এরিয়া থাকতো না। এ পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? না স্যার। আচ্ছা, সো এইভাবে আমাদের কিন্তু প্রোটেকশনগুলো দেওয়ার সময় আমাদের মাথায় রাখতে হবে যে শুধু ওভারল্যাপ করলেই হবে না, ওভারল্যাপের সাথে আমাদের ব্রেকারও কমন নিতে হবে। নেসেসিটি অফ হ্যাভিং মোর প্রোটেক্টিভ জোন, আজকে লাস্ট টপিক যেটা আমাদের, যে প্রোটেক্টিভ জোন বেশি থাকার অ্যাডভান্টেজ কি। আমি অলরেডি ডিসকাস করে ফেলছি যে প্রোটেক্টিভ জোন যদি বেশি থাকে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে লেস নাম্বার অফ এরিয়া এফেক্টেড হবে। একটু আগে আমরা বললাম কি, দুইটা রুমের জন্য যদি দুইটার সার্কিট ব্রেকার পুট করি তাহলে আমাদের জোন হয়ে গেল কিন্তু দুইটা। তার মানে আমাদের যে জোনে ফল্ট হবে শুধুমাত্র ফল্টি পার্টটা কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হবে। তার মানে আমাদের এটা কিন্তু মেইন অ্যাডভান্টেজ। আদারওয়াইজ আমাদের যদি একটা রুমে একটা সার্কিট ব্রেকার দিয়ে দুইটা রুম প্রোটেকশন দিতাম, তাহলে কিন্তু আমাদের দুইটা রুম একসাথে আইসোলেট হতো, তার মানে আমাদের লার্জ নাম্বার অফ এরিয়া এফেক্টেড হতো। সো এই জন্য আমরা কি বলতেছি, ইন অর্ডার টু প্রোভাইড সার্ভিস কন্টিনিউটিটাকে প্রোভাইড করার জন্য অ্যাজ মেনি এরিয়া ইজ পসিবল, যত এরিয়ায় সম্ভব আন্ডার ফল্ট কন্ডিশনে আমরা চাই কি যেন লেস নাম্বার অফ এরিয়া এফেক্টেড হয়। সো এই জন্য আমরা কি চাই, দ্য পাওয়ার সিস্টেম শুড বি ডিভাইডেড অ্যাজ মেনি জোন অ্যাজ পসিবল। সো দ্য প্রোটেক্টিভ স্কিম ইজ অনলি দ্য এফেক্টিভ জোন ক্যান আইসোলেট দ্য ফল্ট। তার মানে আমাদের শুধুমাত্র এফেক্টেড এরিয়াটা যেন সিস্টেম থেকে আইসোলেট হয়। আচ্ছা, এই এক্সাম্পলটা দিয়ে আমরা দেখি একটু, এখানে আমাদের কয়টা জোন বলো তো, এই পাওয়ার সিস্টেমে যে ওয়ান লাইন ডায়াগ্রামটা তিনটা দেওয়া, স্যার, এখানে কয়টা জোন? তিনটা। তিনটা। এই গ্রিন কালারের যে ডটেড লাইন দিয়ে একটা জোন, ব্লু কালার দিয়ে দুইটা জোন। ঠিক আছে, তাহলে P1 লোকেশনে, এটা হচ্ছে P1 লোকেশন, P1 লোকেশনে ফল্ট হলে কোন কোন ব্রেকার ট্রিপ করবে বলো? এবিসি। এ বি সি। তার মানে P1 এর মধ্যে কিন্তু এই জোনটার মধ্যে কোন কোন ব্রেকার আছে আমাদের দেখতে হবে। এ আছে, বি আছে, সি আছে। সো এ বি সি তিনটা ব্রেকার ট্রিপ করবে, মানে একটা লার্জ নাম্বার অফ এরিয়া কিন্তু এফেক্টেড হচ্ছে। এই P2 তে যদি ফল্ট হয়, এটা কয়টা জোনের আন্ডারে? দুইটা জোনের আন্ডারে। দুইটা জোনের আন্ডারে। তাহলে কয়টা জোনের সার্কিট ব্রেকার ট্রিপ করবে? দুইটা জোনের স্যার। কোন কোন ব্রেকার ট্রিপ করবে বলো? স্যার, এটা যেহেতু দুইটা জোনের আন্ডারে, দুইটা জোনের মধ্যে যত সার্কিট ব্রেকার আছে সব সার্কিট ব্রেকার ট্রিপ করবে। তার মানে এ করবে, বি করবে, সি করবে, ডি করবে, ই বিগত ই করবে। করবে। ঠিক আছে, তার মানে কি আমাদের এরিয়া কিন্তু এফেক্টেড হচ্ছে, কিন্তু অনেক বড় একটা এরিয়া কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে, এই পুরো হোল এরিয়াটা কিন্তু এফেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি যদি এইখানে ব্রেকারের সংখ্যা বাড়াই, স্যার এটার জন্য শুধু সিডি করবে না স্যার? সিডিই কেন করবে? এখানে তো এইটা কয়টা জোনের আন্ডারে বলো? স্যার দুইটা জন। দুইটা জোন, তাহলে দুইটা জোনের মধ্যে কি এ বি আছে না? জি স্যার। তার মানে এ বি সি ডি ই। ঠিক আছে, যেহেতু এটা দুইটা জোনের আন্ডারে, তার মানে দুইটা জোনের সার্কিট ব্রেকারই কিন্তু ট্রিট করবে। সো এখন আমি যদি এই সেম সার্কিটে আমি ব্রেকারের সংখ্যা বাড়াই, এখানে একটা ব্রেকার, এখানে একটা ব্রেকার, এখানে একটা ব্রেকার, তিনটা ব্রেকার যদি পুট করি, খেয়াল করে দেখো এখানে আমি তিনটা ব্রেকার পুট করলাম, এফ জি এইচ, এখানে তিনটা অ্যাডিশনাল ব্রেকার পুট করলাম। অ্যাডিশনাল ব্রেকার পুট করে
আমরা কি দেখতে হবে যে কোন ডিরেকশন থেকে কারেন্ট ফ্লো হতে পারে। তার মানে এরপরে আমরা জোনগুলোকে সিলেকশন করব। তার মানে আমরা জোনগুলোকে সিলেকশন কিভাবে করলাম অলরেডি আমরা ডিসকাস করছি। সো এই 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 দুইটা মিলে এখন একটা জোন, এই দুইটা মিলে এখন একটা জোন, এই দুইটা মিলে একটা জোন, এবং মাঝে ফল্ট হলে মাঝের ফল্টের জন্য 3 ডিরেকশন থেকে কারেন্ট আসতে পারে, এই তিনটা মিলে একটা জোন। এভাবে আমরা জোনগুলোকে সিলেক্ট করলাম। এখন বলো এই যে P1 সেম ফল্টের কারণে P1 ফল্ট, P1 ফল্টটা কয়টা জোনের আন্ডারে বলো? 3টা। 3টা। P1 ফল্টটা কয়টা জোনের আন্ডারে? এটা কি ব্লু জোনের আন্ডারে? এই জোনের বাইরে না ভিতরে? স্যার দুইটা জোন স্যার। দুইটা জোন কেন? না স্যার একটা জোন স্যার, একটা জোন। একটা জোন, কারণ এইটা দেখো এটা কি এই জোনের বাইরে না ভিতরে? স্যার বাইরে। বাইরে স্যার, বাইরে। এই গ্রিনের ওইটারও জোনের বাইরে। বাইরে না ভিতরে? বাইরে স্যার। বাইরে। শুধু কোন জোনের আন্ডারে? স্যার এআরএফ। ARF। তার মানে শুধুমাত্র ARF ব্রেকার ট্রিপ করবে, তার মানে এইটুকু অংশ কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হবে। আগে কি হতো ABC এই তিনটা জায়গা কিন্তু আইসোলেট হতো, তাই না? আগে আমরা দেখছিলাম কি, আমি যদি একটু দেখাই, এই যে এই পুরো পোর্শনটা কিন্তু সিস্টেম থেকে আইসোলেট হতো। এখন কতটুকু আইসোলেট হচ্ছে? এতটুকু। তার মানে খুবই অল্প পরিমাণ এরিয়া এফেক্টেড হচ্ছে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? P2 যে ফল্টটা, P2 ফল্টের জন্য আগে কতটুকু জায়গা আইসোলেট হতো? এই পুরো হোল পোর্শনটা আইসোলেট হতো, তাই না? এখন কতটুকু জায়গা আইসোলেট হবে বলো? P2টা কয়টা জোনের আন্ডারে? সিডি। P2টা কয়টা জোনের আন্ডারে আগে বলো, জোনে কয়টা আন্ডারে? দুইটা স্যার। দুইটা, একটা হচ্ছে ব্লু জোন আর একটা হচ্ছে হোয়াইট জোন। সো এই হোয়াইট জোন আর ব্লু জোনের মধ্যে যত ব্রেকার আছে তত ব্রেকার ট্রিট করবে। তার মানে এই ব্লু আর হোয়াইটের মধ্যে কোন কোন ব্রেকার আছে? জিসিডি। GCDE। তার মানে আমাদের এতটুকু এরিয়া কিন্তু এফেক্টেড হবে, এই এতটুকু স্মল এরিয়া। আগে ছিল এই হোল এরিয়াটা, এখন কিন্তু স্মল এরিয়া এফেক্টেড হবে। তার মানে আমাদের জোন সংখ্যা বাড়ালে অ্যাডভান্টেজটা কি? লেস নাম্বার অফ এরিয়া এফেক্টেড হবে। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, কারো কোনো কনফিউশন আছে? আজকে এ পর্যন্তই আমাদের ক্লাস। কারো কোনো কনফিউশন থাকলে বলো। জোনগুলা কিভাবে বের করলাম? ফল্ট কারেন্ট কয় দিক দিয়ে আসে সেটার উপরে বেস করে আমাদের জোন বের করতে হবে। যেমন এখানে P1 লোকেশনে যদি ফল্ট হয় তাহলে কারেন্ট এদিক দিয়েও আসতে পারে, এদিক দিয়েও আসতে পারে। তার মানে আমাদের দুই পাশে দুইটা ব্রেকার পুট করছি, সো এই দুইটা মিলে একটা জোন। সিমিলারলি এটাও, এটাও। আর এখানে ফল্ট হলে 3 ডিরেকশন থেকে আসতে পারে, এক এদিক দিয়ে, এদিক দিয়ে, এদিক দিয়ে। তার মানে আমাদের এই গ্রিন কালার দিয়ে আমাদের এই জোনটা কিন্তু আমাদের এই এতটুকু জোন কিন্তু হবে। ঠিক আছে, সো এখানে 3টা মিলে একটা জোন। সো এখানে আমাদের ফল্ট হলে আমাদের শুধুমাত্র অল্প এরিয়া এফেক্টেড হচ্ছে, এখানে ফল্ট হলে আমাদের দুইটা জোনের আন্ডারে আসছে, তার মানে দুইটা জোনের ব্রেকার ট্রিট করবে। তার মানে আমাদের এখানেও কিন্তু লেস নাম্বার অফ এরিয়া এফেক্টেড হচ্ছে, আগে যেটা একটা হোল পোর্শনটা এফেক্টেড হতো। P2 এর জন্য আমি যদি শুধুমাত্র সিডি আর ইয়া করে দিই তাহলে তো স্যার এই P2 ফলটা। বুঝছি, কিন্তু আমাদের জোন তো আমরা জোনকে যখন আমরা ইয়ে করবো, ওই জোনের মধ্যে যত ব্রেকার আছে তত ব্রেকার ট্রিট করবে। এটাই হচ্ছে কি আমাদের অবজেক্টিভ। ঠিক আছে, কারণ আমরা তো জানি না যে ফলটা এখানে হয়েছে না এখানে হয়েছে। এটা কি বুঝতে পারছো? এখন যদি এখানে হতো, ফলটার যে লোকেশনটা যদি এখানে হতো তাহলে কি CDE ট্রিপ করলেই হতো? ফলটা যদি ব্রেকারের এ পাশে না হতে না হয়ে এ পাশে হতো তাহলে কি শুধু CDE ট্রিপ করলেই হতো? এদিক দিয়ে একটা কারেন্ট আসতে পারতো না? জি স্যার। সো এই জন্য আমাদের জিও ট্রিপ করা লাগবে। বোঝা গেছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আজকে এ পর্যন্তই তাহলে। এটা একটু বাসায় ভালো করে প্র্যাকটিস করবো। অলরেডি কিন্তু আমি লেকচার নোটটা দিয়ে দিছি, এটা একটু বাসায় ভালো করে দেখবা। যদি প্রবলেম থাকে আমরা নেক্সট ক্লাসে আবার ডিসকাস করবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।